আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আজও থমথমে বরিশাল নগরী, প্রয়োজন হলে মাঠে নামবে বিজিবি, বললেন বিভাগীয় কমিশনার। করোনায় কমছে শনাক্তের হার, একদিনে ১৪৫ জনের মৃত্যু, ১৮ বছর হলেই টিকা পাবে শিক্ষার্থীরা। ৩ প্রজাতির মশা ছড়াচ্ছে ৪ ধরনের রোগ, ডেঙ্গুবাহী এডিস নিয়ে উদ্বেগ। তিস্তা সহ ৪ নদীর পানি বিপদ সীমার উপরে, তীব্র হচ্ছে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত। মার্কিন মিত্রদের সন্ধানে ঘরে ঘরে তল্লাশি, তালেবানের উপর চাপ সৃষ্টি না করার আহ্বান চীনের। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আজও থমথমে বরিশাল নগরী, বিভাগীয় কমিশনার জানিয়েছেন পরিস্থিতি শান্ত থাকায় আপাতত বিজিবি মোতায়েন করা হচ্ছে না। এ ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। শুক্রবার সকাল থেকেই নগরীর রাস্তাঘাট ফাঁকা, যান চলাচলও কম, তবে সড়কে বাড়ানো হয়েছে পুলিশের টহল। পোস্টার সরানো নিয়ে সংঘর্ষের ঘটনায় ইউনো ও পুলিশের করা ২ মামলাতেই সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। তবে মেয়রের বাসার সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য সরিয়ে নেওয়া হয়েছে। জনজীবন স্বাভাবিক রয়েছে এবং গাড়ি ঘোড়া সব ঠিকঠাক মতো রয়েছে। শহরের সব জায়গাতে আমাদের পোশাকি পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ সবাই সব জায়গাতে নিয়োজিত রয়েছে। লঞ্চঘাটও স্বাভাবিক রয়েছে, যে আমরা আশা করছি যে শহরের অবস্থা অত্যন্ত শান্তশিষ্ট থাকবে এবং ভালো থাকবে। মামলায় গ্রেফতার আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ জনকে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে বৃহস্পতিবার নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হলেও তা হয়নি। বিভাগীয় কমিশনার জানিয়েছেন বিজিবি প্রস্তুত আছে, প্রয়োজন হলে মাঠে নামানো হবে। বরিশাল বিভাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর, চমৎকার। জনগণের জীবনযাপন অত্যন্ত স্বাভাবিক। সেই কারণে আমরা এখন মনে করছি যে বিজিবির আমাদের এখন প্রয়োজন হবে না। যদি হয়, আমাদের বিজিবির যারা কর্তৃপক্ষ আছে তারা প্রস্তুত আছেন এবং সকল বাহিনী প্রস্তুত আছেন। ঘটনার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো। এছাড়া বিক্ষোভ মিছিল হয়েছে বাবুগঞ্জ ও বানারীপাড়ায়। সমর ইসলাম, একুশে টেলিভিশন। করোনায় একদিনে মারা গেছে আরও ১৪৫ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে ১৭.১৮%। সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে ৫৭ ও চট্টগ্রামে ৪৩ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৫,২৩২ আর শনাক্ত ৫,৯৯৩। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমছে, বাড়ছে সুস্থতার হার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ২৪ ঘন্টায় ১৪৫ জন সহ মোট মৃত্যু ২৫,২৩২। ৭২৪টি ল্যাবে ৩৪,৯২৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৫,৯৯৩। মোট শনাক্ত ১৪,৫৩,২০৩। নতুন ১০,৫৭৪ জন সহ সুস্থ হয়েছে ১৩,৪৭,৭৫৫। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে ১৭.১৮%। মৃত্যুর হার ১.৭২ ও সুস্থতার হার ৯২.৭৪%। একদিনে ৬১ থেকে ৭০ বছর বয়সী মারা গেছে ৫২ জন। ৫১ থেকে ৬০ বছরে ১৯ জন এবং ৭১ থেকে ৮০ জনে ২৮ জনের মৃত্যু হয়েছে। পুরুষ মৃত্যুর হার ৬৫.৫২% ও নারী ৩৪.৪৮%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১০,৫৭৪ জন। সুস্থতার হার ৯২.৭৪%। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা।
18 বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরা করোনা টিকার জন্য নিবন্ধন করার সুযোগ পাচ্ছেন সুরক্ষা অ্যাপে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপের পরিচয় যাচাই অপশনে 18 বছর বা তার চেয়ে বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য নতুন একটি অপশন খোলা হয়েছে। অ্যাপে গিয়ে ফর্ম পূরণের সময় পেশার ঘরে শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে। সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েকবার খোলার চেষ্টা চালালেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছুটি বাড়ানো হয়। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে একদিনে 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 15 জেলায় করোনা এবং উপসর্গে মারা গেছে 69 জন। সংক্রমণের হার কোথাও বেড়েছে, কোথাও কমেছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে একদিনে 13 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 6 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে 6 জন। আগের দিনের চেয়ে সংক্রমণের হার 15% বেশি। চট্টগ্রামে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কিছুটা বেড়েছে। 24 ঘন্টায় মারা গেছে 10 জন। নতুন করে শনাক্ত 301 জন। শনাক্তের হার 13.42% থেকে বেড়ে 15.70%। সিলেট বিভাগে 24 ঘন্টায় করোনায় 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে 6 ও সুনামগঞ্জে 1 জন মারা যায়। এই বিভাগে শনাক্তের হার 23.92%। কুমিল্লায় করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 166 জন। রংপুরে করোনায় 4 ও উপসর্গ নিয়ে 2 জন মারা গেছে। শনাক্তের হার 18.22%। বরিশালে করোনা উপসর্গে 6 জনের মৃত্যুসহ নতুন শনাক্ত 58 জন। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 21.45%। গাজীপুরে মারা গেছে 2 জন। শনাক্তের হার 41.83%। পাবনায় 4 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে 162 জন। ঝিনাইদহে মারা গেছে 3 জন। নতুন আক্রান্ত 15 জন। এদিকে ঠাকুরগাঁয়ে করোনায় 2 জনের মৃত্যু। শনাক্তের হার 23.33%। টাঙ্গাইলে মারা গেছে 2 জন। নতুন আক্রান্ত 57। খুলনায় মারা গেছে 1 জন। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। বিশ্বে 3,500 প্রজাতির মশা রয়েছে। এর মধ্যে 3 প্রজাতির মশা প্রাণনাশক। 1897 সালে ডোনাল্ড রস মশাবাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করার পর থেকে প্রতি বছর এই দিনটিকে বিশ্ব মশা দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশে মশা দিবসের কোনো আয়োজন না থাকলেও ডেঙ্গু জ্বরের ভাইরাসবাহী এডিস মশা নিয়ে চিন্তিত কীট তত্ত্ববিদরা। মাহমুদ হাসানের রিপোর্ট। মশা খুব ছোট্ট একটি কীট। অ্যানোফিলিস প্রজাতির মশার কামড়ে বিশ্বের বহু মানুষের প্রাণ গেছে। এখনও অনেক দেশেই ম্যালেরিয়ায় অনেক মানুষের মৃত্যু হচ্ছে। ব্রিটিশ চিকিৎসক রোনাল্ড রস 1897 সালের 20 আগস্ট ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন। এই কারণে চিকিৎসাশাস্ত্রে নোবেল পান তিনি। এরপর থেকে মশাবাহিত রোগ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে 20 আগস্ট মশা দিবস পালিত হয়। মশাবাহিত অনেক রোগ থাকা সত্ত্বেও মশার দেশেই অবহেলিত মশা দিবস। মশাই একমাত্র প্রাণী যেটি পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের প্রাণ নিয়েছে এবং সবচেয়ে বেশি মানুষকে আক্রান্ত করেছে। এই মশা এবং মশাবাহিত রোগ সম্বন্ধে সারা পৃথিবীর মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই 20 আগস্ট বিশ্ব মশা দিবস। বাংলাদেশে মশাবাহিত রোগের মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া ও জাপানিজ এনকেফালাইটিস অন্যতম। অতিমারি করোনার মধ্যেই মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এডিস বাহিত ডেঙ্গু মশা। এডিস মশার কামড়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। করোনার এই মহামারীর সময়েও প্রতিদিন আমরা প্রায় 300 মানুষকে ডেঙ্গু রোগ নিয়ে হসপিটালে ভর্তি হতে দেখেছি। মানুষকে মশা এবং মশাবাহিত রোগ সম্বন্ধে সচেতন করতে পারলেই মশাবাহিত রোগ থেকে দূরে থাকতে পারবে মানুষ। মশাবাহিত রোগ থেকে মুক্ত থাকার উপায় হল মশার কামড় থেকে নিজেকে মুক্ত রাখা। তাই মশা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্ব পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। তিস্তাসহ 4 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তীব্র হচ্ছে নদী ভাঙন। টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার বেশিরভাগ এলাকা সহ জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট ও নিম্নাঞ্চল। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাসুমা লিসা।
বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি সকাল ৬টা থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল এলাকা। লালমনিরহাটের ৫ উপজেলার প্রায় ৩৫টি গ্রাম ও চর এলাকার ২০,০০০-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা উপদ্রুত গ্রামগুলোর বাড়িতে বানের পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। চুলেতে পানি, চেরা ঘুগরি, কলের পানি, কল ডুবে গেছে, খুবই অসুবিধা হয়েছে, কষ্ট হয়েছে। গরু, বাছুর, ছাগল চড়াই সবগুলো আমরা রাস্তা উঠে নিয়ে আসি। তিস্তার পানি রংপুরের গঙ্গাচড়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে উপজেলার চরাঞ্চলের ১৫টি গ্রামের ২,০০০ পরিবার পানিবন্দী। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পদ্মায়। রাজশাহী নগরী, বাঘা ও গোদাগাড়ী উপজেলার পদ্মাপাড়ের নিম্নাঞ্চলের প্রায় ৫,৫০০ পরিবার এখন পানিবন্দী। নদীপাড়ের বেশ কিছু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উজানের পানির চাপে গাইবান্ধায় নতুন করে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা সহ সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। চরাঞ্চলের অনেক এলাকার পাট, পটল, সবজি ক্ষেত তলিয়ে গেছে। কয়েকদিনের বর্ষণে সাতক্ষীরা পৌরসভার বেশিরভাগ এলাকা সহ জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। এতে বসতবাড়ি, কৃষিজমি ও মৎস্যঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিষ্কাশনের পথ না থাকায় স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। অতিবৃষ্টির কারণে আমাদের আমন বীজতলা, আমন রূপা আমন ক্ষেত, আউশ এবং কিছু সবজি নষ্ট হয়ে গেছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আফগান পরিস্থিতির খবর। নেটো বাহিনী ও আশরাফ গনি সরকারের সাথে কাজ করা আফগানদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে সশস্ত্র তালেবানরা। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান জঙ্গিরা বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। তালেবানের কথা ও কাজে মিল না থাকায় আফগানিস্তান জুড়ে এখন ভয়ের পরিবেশ। এই অবস্থায় কাবুল সহ বিভিন্ন স্থানে তালেবান বিরোধী বিক্ষোভ হচ্ছে। এদিকে আফগানিস্তান পুনর্গঠনে চীনকে পাশে চায় তালেবান, আর আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে চীন। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। সাধারণ ক্ষমা ঘোষণা করে বিরোধীদের ওপর প্রতিশোধ না নেয়ার কথা বলে আসছিল আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করা তালেবান। বিশ্বকে তারা আশ্বস্ত করার চেষ্টা করছিল এই তালেবান ও ২০০১ পূর্ববর্তী তালেবান এক নয়। কিন্তু সেটি এখন কথার কথা, মিল খুঁজে পাওয়া যাচ্ছে না কথা ও কাজে। নরওয়ের সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিসের একটি গোপন নথি এই তথ্যই দিচ্ছে, তালেবানরা মার্কিন ও ন্যাটো সহযোগীদের লক্ষ্য বানিয়েছে। আর এই সংখ্যা নেহাত কম নয়। তাদের জীবন এখন যে সংশয়ে তাও স্পষ্ট। ন্যাটো বাহিনীর ও আগের সরকারের সাথে কাজ করা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে হন্যে হয়ে খুঁজছে জঙ্গিরা। না পেয়ে তাদের স্বজনদের হুমকি ধামকি দিচ্ছে। কাবুল সহ বিভিন্ন শহরে জাতীয় পতাকা নিয়ে তালেবান বিরোধী বিক্ষোভ হয়েছে। আসাদাবাদে আহত হওয়ার খবর পাওয়া গেছে। তালেবানরা এরই মধ্যে কয়েক হাজার মার্কিন সেনা যান, ৩০ থেকে ৪০টি এয়ারক্রাফট এবং কয়েক হাজার ছোট অস্ত্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে আফগানিস্তান পুনর্গঠনে চীন ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন। দেশটিতে শান্তি আনতে চীন গঠনমূলক ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি। আর আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি না করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। অশান্ত আফগানিস্তানের ১,৪০,০০,০০০ আফগান খাদ্য সংকটে ভুগছে বলে সতর্ক করছে জাতিসংঘ। এ অবস্থায় দেশের ঐক্য ধরে রাখার আহ্বান জানাতে ইমামদের অনুরোধ করেছে তালেবান। এদিকে আফগানিস্তানে ফেসবুক ব্যবহারকারীদের জন্য বন্ধুদের তালিকা দেখার সুবিধা সাময়িকভাবে বন্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্টগুলো আরও সুরক্ষিত রাখতে এ ব্যবস্থা চালু করা হয়েছে। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে চিনি, ডাল, ডিম, মুরগির বাজার চড়া, সবজিতেও নেই স্বস্তি, কমছে কাঁচামরিচের ঝাল। ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র আশুরা পালন, সীমিত পরিসরে শোকের মাতম। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১-এর সংবাদে।
15ই আগস্ট হত্যাযজ্ঞের পেছনে কুশীলবদের খুঁজে পেতে অবিলম্বে কমিশন গঠন করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানান তারা। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অন্য কোনো দলের আন্দোলন না হওয়ায় প্রমাণ হয় বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করতে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে। অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশালের সংঘর্ষই প্রমাণ করে সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির প্রয়াত নেতা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি কথা বলেন। তাদের সঙ্গে প্রশাসনের সম্মুখ যুদ্ধ শুরু হয়েছে। একটি জায়গায় না, শুধু বরিশালে না, ইতিপূর্বে অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রশাসনের সঙ্গে আপনার আওয়ামী লীগের যারা দায়িত্বে আছেন তাদের আপনার সংঘর্ষ হচ্ছে, সংঘাত হচ্ছে। এটা একটা লক্ষণ যে বাংলাদেশ যে বর্তমানে রাষ্ট্র হিসেবে যে ব্যর্থ হচ্ছে তার একটা লক্ষণ এটা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে চিনি, ডাল, ডিম ও মুরগির দাম। সবজির বাজারও চড়া, তবে কমেছে কাঁচা মরিচের দর। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। প্রকারভেদে চালের কেজি 48 থেকে 60 টাকা। ঈদের আগে যে বাজারটা হয়েছে, এক বস্তা মিনিকেট প্রায় আমাদের 60 টাকার মতো এসে ঘরে পৌঁছতো। তা সেই চাল এখন যদি আইসা মনে করেন 2900 টাকা সে আইসা আমার ঘরে পৌঁছে, তাহলে একদম দোকানদার 10 টাকা 20 টাকা লাভ করবে, তাহলে তার লাভ প্রফিটটা কোথায়? কেজি প্রতি 5 টাকা বেড়েছে চিনি এবং ডালের দাম। প্যাকেট চিনি ভিতরে 4 টাকা, তারপরে মসুর ডাল কেজিতে 2 টাকা করে বাড়ছে, বস্তার ভিতরে 200 টাকা করে, আপনার সবগুলোতে বেড়ে গেছে। বেড়েছে সবজির দাম, তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে 80 টাকা কমেছে কাঁচামরিচের দাম। প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারের সবজি আসছে কম, এসব একটু দাম একটু বেশি। করলা 40 টাকা কেজি, ভেন্ডি 40 টাকা, পটল 40, উস্তা 60 টাকা। দেশে বন্যা শেষ, মরিচ নামা ধরছে, তার কারণে দাম কমছে। দাম বেড়েছে ডিম এবং ব্রয়লার মুরগির। দোকানীদের দাবি সরবরাহ কম। প্রতি কেজি 15 টাকা বাড়ছে, আবার হালিতে আপনার 5 টাকা করে বাড়ছে। সবজির দামে একটু বাড়তি। ফার্মের মুরগি আজকে বিক্রি করতেছি 1.5 কেজি ধরে, উপরেগুলো হলো 130 টাকা, আর 1 কেজি 200 গ্রাম 1.5 কেজি থেকে নিচের গুলো হলো 140 টাকা কেজি। ছোট মুরগিটার দাম একটু বেশি। তবে মাছের দাম প্রায় স্থিতিশীল। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো এবারও সীমিত পরিসরে পালিত হয়েছে পবিত্র আশুরা। সকালে স্বাস্থ্যবিধিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রাজধানীর হোসেনি দালানে পালিত হয় আশুরার আনুষ্ঠানিকতা। পাশাপাশি তল্লাশি করে ইমামবাড়ায় প্রবেশ করতে দেয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এরপর সকাল 10টার দিকে সীমিত আকারে তাজিয়া মিছিল বের করা হয়। হোসেনি দালানের উত্তর গেট দিয়ে তাজিয়া মিছিল শুরু হয়ে দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়। মিছিলে উড়ানো হয়েছে কালো, লাল, সবুজের নিশান। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা হায় হোসেন ধ্বনিতে মাতিয়ে রাখেন পুরো হোসনি দালান চত্বর। আশুরার দিন মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় দিন। কারবালা প্রান্তরের হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাহাদাত বরণ ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে এদিনেই মহান আল্লাহ আসমান জমিন সহ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। এছাড়া অনেক নবীর দোয়া কবুল করে বিপদ থেকে মুক্তিও দিয়েছেন এদিনে। মফিউর রহমানের রিপোর্ট। হিজরি বর্ষপঞ্জিতে প্রত্যেকটি মাস নির্ধারিত হয় চাঁদ দেখার উপর নির্ভর করেই। এর মধ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ 4টি মাস জিলকদ, জিলহজ, মহরম ও সফর। মানবজাতির জন্মলগ্ন থেকেই নানা ঘটনা প্রবাহের ঐতিহ্য বহন করছে পবিত্র মহরম মাস। মুসলিম সহ প্রায় সব ধর্মের অনুসারীদের কাছেই রয়েছে এ মাসের বিশেষ গুরুত্ব। ইসলামিক ঘটনাপঞ্জিতে অনেক ঐতিহাসিক ঘটনা ও হৃদয়বিদারক কাহিনীর সাক্ষী এই মহরম মাস। উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে আকাশ, জমিন, পাহাড়, পর্বত সহ সবকিছুর সৃষ্টি, প্রথম মানব হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি, নূহ আলাহিসাল্লামের মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ, হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তিলাভ,
দীর্ঘ 18 বছর রোগ ভোগের পর হযরত আইয়ুব আলাইহিস সালামের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ। হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন। এ ধরনের অসংখ্য ঘটনা প্রবাহ এই মাসেই সংঘটিত হয়েছে। এগুলো সব হচ্ছে ঘটনা প্রবাহ, এগুলো সব হচ্ছে বিপদ থেকে মুক্তি। এছাড়া মহান আল্লাহ ফিরআউন সম্প্রদায়কে নীল নদে ডুবিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে নিষ্কৃতি দিয়েছেন এই দিনে। আর 61 হিজরির এই দিনে কারবালা প্রান্তরে জালিম শাসক ইয়াজিদের হাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন। আমিরে মুয়াবিয়ার যে সন্তান ছিল অর্থাৎ ইয়াজিদ, তার নেতৃত্বে সেই মুসলিম সমাজ, মুসলিম রাষ্ট্র পরিচালিত হোক সেটা তিনি চাননি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষমতা মানেননি তিনি, যার কারণে এই প্রপোজাল নিয়ে তিনি যখন পর্যায়ক্রমে আসলেন তাকে আটকে ফেলা হলো, পানি থেকে বিরত রাখা হলো। ধীরে ধীরে ৭৬ জন মানুষকে শাহাদাতের পানি পান করতে হয়েছিল। মহররমের এই দিন সহ দুদিন রোজা রাখা ও নফল ইবাদত করার তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার শোকাবহ আগস্ট। গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা বিনির্মাণই বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা ও উন্নয়ন দর্শনের মূল প্রতিপাদ্য। প্রাধান্য ছিল সমবায়, কৃষি, শিক্ষা আর ব্যক্তি খাতের বিনিয়োগে। এর জন্য প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে 61 জেলায় গভর্নর নিয়োগ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৌহিদুর রহমানের রিপোর্ট। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু রাষ্ট্র কাঠামোর রূপরেখা উপস্থাপন করেছিলেন। গরিব দুঃখী নির্যাতিত মানুষের কথা বারবার উঠে এসেছিল রেসকোর্সের সেই ভাষণে। আমরা দেশের মানুষের অধিকার চাই। ৯ মাসের রক্তক্ষয়ী লড়াই সংগ্রামে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্নই হয়ে ওঠে বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দু। তিনি জাতিসংঘের যে মানবাধিকার যে সূত্রগুলো, প্রত্যেকটা সূত্র ৭২-এর সংবিধানে যুক্ত করেছিলেন। সুতরাং তিনি অধিকার ভিত্তিক উন্নয়নে বিশ্বাস করতেন, মানুষের অংশগ্রহণে বিশ্বাস করতেন। বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনের সার কথা ছিল গণমানুষের উন্নয়ন, কোনো গোষ্ঠী বিশেষের নয়। ১৯৭২-এর 14ই মার্চ এক সমাবেশে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম দেশ গড়ার সংগ্রাম। 10ই জানুয়ারি ৭২ সালে রেসকোর্সে যে বক্তৃতা, সেখানে যে বলেছেন একটি লোক যদি চিকিৎসাহীন অবস্থায় মারা যায়, একজনও যদি বেকার থাকে, তাহলে এই স্বাধীনতা অর্থহীন হবে। এই তার রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শন। শোষণ, বঞ্চনা, দুর্দশামুক্ত দেশ গড়তে দ্বিতীয় বিপ্লবের ডাক দেন বঙ্গবন্ধু। 21 জুলাই 1975 প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে 61 জেলায় নিয়োগ দিয়েছিলেন গভর্নর। এই যে 61 জন জেলা গভর্নর, তারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে প্রতিটি জেলায় জনগণের সাথে সরকারের সমন্বয় সাধন করবেন, কাজ করবেন এবং এতটাই প্রশাসন বিকেন্দ্রীকরণ অবস্থায় যাবে যে সেখানকার শিক্ষা, প্রশাসন, আইন শৃঙ্খলা, সার্বিক উন্নয়ন সবকিছু ওই জেলা প্রশাসনের অধীনে পরিচালিত হবে। স্বাধীনতার মাত্র কয়েক বছরের মধ্যেই দেশের প্রবৃদ্ধির সম্ভাবনার অনেকটাই বাস্তবে রূপ দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু, দিয়েছিলেন আগামীর বাংলাদেশের পথ নির্দেশনা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সিআরবিতে হাসপাতাল হলে বিলুপ্ত হবে অসংখ্য গাছ, জীববৈচিত্র্য হুমকিতে পড়ার আশঙ্কা। করোনা প্রতিরোধে বুস্টার ডোজের পথে বিভিন্ন দেশ, ভারতে একদিনে প্রাণহানি 540। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। চট্টগ্রামে সিআরবিতে হাসপাতাল নির্মাণ করা হলে কাটা পড়বে শতবর্ষী অনেক গাছ। এতে কয়েক প্রজাতির গাছ বিলুপ্ত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এমনকি জীববৈচিত্র্যও হুমকিতে পড়তে পারে বলে জানান তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। সিআরবি এলাকায় শতবর্ষী গাছগুলি গবেষণা চালিয়ে 197 প্রজাতির গাছের অস্তিত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর মধ্যে 154 প্রজাতির গাছ ঔষধি, রয়েছে অসংখ্য প্রজাতির পাখিও।
হাসপাতাল নির্মিত হলে এসব উদ্ভিদ ও পাখি থাকবে না বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। 9টি প্রজাতি পেয়েছি আমরা বিপন্ন, অর্থাৎ এটা থ্রেটেন ক্যাটাগরিতে পড়ে গেছে, যে কোনো সময় পরিবেশ থেকে বিলুপ্ত হতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে 50টির অধিক প্রজাতি আমরা পেয়েছি যেগুলো ভবিষ্যতে আপনার বিলুপ্ত হতে পারে যদি এখনই আমরা সংরক্ষণের ব্যবস্থা করতে না পারি। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় হাসপাতাল নির্মাণ বন্ধের আহ্বান জানান গবেষকরা। গোটা সিআরবি এলাকাটাকে তারা নিয়ে নেবে, যেখানে এখন প্রাকৃতিক অক্সিজেনের একটা কেন্দ্রভূমি, সেটা ধ্বংস হয়ে যাবে। সেখানের আশেপাশের জনগণের স্বাস্থ্য বা জনস্বাস্থ্য দারুণ হুমকির মুখে পড়বে। প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করার জন্য যারা চেষ্টা করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনার সিআরবি একটা হাসপাতাল, একটা প্রাইভেট হাসপাতাল, সেটাকে আপনারা টেন্ডারে বলছেন রেলওয়ের যে কোনো জায়গায় নিয়ে হবে, আপনারা নিয়ে যান। আর রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী জানান, সিআরবির আরও উন্নয়ন প্রয়োজন। আমরা যারা দায়িত্বে আছি আমাদের কেউ কাজ করে কেউ করে না, এটা বিবেকের কাছে লাগে আর কি। আমরা চাই যে সবাই মিলে একটা জয়েন্ট এফোর্ট দিয়ে আমরা যেমন কাজগুলো করতে পারি। হাসপাতাল নির্মিত হলে নগরবাসীর জন্য মুক্ত বাতাস নেওয়ার জায়গা আর থাকবে না বলে আশঙ্কা প্রকৃতি প্রেমীদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। 21 আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে এ ধরনের ঘৃণ্য অপরাধ করে লন্ডনে আয়েশি জীবনযাপন করছে তারেক রহমান। তাকে দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। 21 আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান সাইদ খোকন। যে লোকটি এই ঘটনাটা ঘটানোর জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করলো, মূল পরিকল্পনা করলো, আমাদের রক্তে বন্যা বইয়ে দিল, লন্ডনে বসে আরাম আয়েশে জীবন কাটাচ্ছে, এটা কিভাবে সম্ভব? তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হোক। হিন্দু আইন নিয়ে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ কমিটি আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, যুগ যুগ ধরে শাস্ত্রীয় বিধানে সনাতন সমাজের মানুষ শান্তিতে বসবাস করছে। কিছু এনজিও সহ একটি কুচক্রী মহলের ইন্ধনে হিন্দু সম্প্রদায়কে উৎখাত করতেই এই ষড়যন্ত্র বলে অভিযোগ তাদের। দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর হামলা ও নির্যাতনকারীদের বিচারের আওতায় আনারও দাবি জানান বক্তারা। নির্মাণের 2 মাসের মধ্যে একমাত্র সেতু ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছেন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির বাসিন্দারা। 1 বছরের বেশি সময় সেতুটি এভাবে পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে বিচ্ছিন্ন হয়ে আছে চরাঞ্চলের 20টি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান সড়ক। মুন্সিগঞ্জ প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2020 সালের এপ্রিলে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির হাসাইল নগর জোয়ার এলাকায় নির্মাণ করা হয় এই সেতু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় সেতুটি নির্মাণে ব্যয় হয় 32,41,000 টাকা। তবে নির্মাণের 2 মাসের মধ্যে বর্ষার পানির স্রোতে হেলে পড়ে সেতুটি। ভেঙে যায় সেতুর অ্যাপ্রোচ সড়কও। 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এটি সংস্কারে নেই কোনো উদ্যোগ। শুষ্ক মৌসুমে হেঁটে গন্তব্যে গেলেও বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। উপজেলার নগরজোয়ার, পাচনখোলা, মান্দ্রা, আটিগাঁও, ডাইনগাঁও, হাসাইল, বানারী সহ 15টি গ্রামের পাশাপাশি বিপাকে আছেন শরীয়তপুরের নওপাড়া, জয়বাংলা, চিডারচর, বাবুরচর ও ভানাদেশ গ্রামের মানুষ। অনেক ধরনের গাজামালা আমাদের হইতাছে যাওয়া আসা। এই ব্রিজটা হইলে আমাদের এই গ্রামের ছেলে পেলে ছোট ছোট ভাই বোনদের অনেক উপকার। 15,000 লোকের যাতায়াত, এই যাতায়াতের কারণে মানুষের ভোগান্তি। 1-150 পোলাপান বেকার ছেলে পেলে আমরা মোটরসাইকেল চালাই খাই, আমাদের সংসার আদি চালাই। এখন তো বর্ষাকাল কোনো কাজ কাম নাই, ভাঙার পরে আমাদের অনেক সমস্যা, কিন্তু আমাদের এলাকার কেউ এটার কোনো উদ্যোগ নিল না। ওই পরিষদের তরফ থেকে কিছু টাকা পয়সা এবারও দিয়েছিলাম রিপেয়ার করার জন্য। তুমি তারা চেষ্টা করছো, যথেষ্ট চেষ্টা করার পরও তারা এটা কাজটা করতে পারে নাই। এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। উপরে যে রিপোর্টে দেওয়া হয়েছে, উপরের
আমাদের হেড অফিসের পরামর্শ অনুযায়ী বা তাদের তারা যেভাবে করতে বলে আমরা সেভাবেই করব। নতুন সেতু নির্মাণ হলে দুর্ভোগ নিরসনের পাশাপাশি 20,000 মানুষের চলাচল সুগম হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দিনাজপুরের হিলিতে চালের দাম কমেছে কেজিতে 2 থেকে 4 টাকা। ভারত থেকে আমদানির খবরে মিল মালিকরা মজুত করা চাল ছেড়ে দেওয়ায় চালের দাম কমতে শুরু করেছে। 28 জাতের চাল 46 টাকা, মিনিকেট 50 থেকে 52 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের। ব্যবসায়ীদের অভিযোগ, ধানের দাম ও চালের উৎপাদন খরচ বেশির অজুহাতে দাম বাড়িয়ে দেন অটোমিল মালিকরা। এই অবস্থায় চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজও থমথমে বরিশাল নগরী, প্রয়োজন হলে মাঠে নামবে বিজিবি, বললেন বিভাগীয় কমিশনার। করোনায় কমছে শনাক্তের হার, একদিনে 145 জনের মৃত্যু, 18 বছর হলে টিকা পাবে শিক্ষার্থীরা। 3 প্রজাতির মশা ছড়াচ্ছে 4 ধরনের রোগ, ডেঙ্গুবাহী এডিস নিয়ে উদ্বেগ। তিস্তা সহ 4 নদীর পানি বিপদসীমার উপরে, তীব্র হচ্ছে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত। মার্কিন মিত্রদের সন্ধানে ঘরে ঘরে তল্লাশি, তালেবানের উপর চাপ সৃষ্টি না করার আহ্বান চীনের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।